গ্রেট হল অফ দ্য পিপলের চারপাশের নিস্তব্ধতা যেন কোনো এক অজানা প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস। এই বিশাল দুর্ভেদ্য ভবনের কোনো একটি অতি সুরক্ষিত শব্দনিরোধী কক্ষে আজ এমন কিছু ফাইনাল নড়াচড়া করছে যা আগামী দিনের দক্ষিণ এশিয়ার মানচিত্রের উপর এক নতুন লৌহ বর্ম এঁকে দিতে যাচ্ছে। কাল সকালে হয়তো সাধারণ মানুষ চায়ের কাপে চুমুক দিতে দিতে পত্রিকার পাতা উল্টাবে। তারা হয়তো অত্যন্ত আগ্রহ নিয়ে খুঁজবে চুক্তি কি সই হয়েছে, সরকার কি আনুষ্ঠানিকভাবে 24টি জেট-এন্ড-সি যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক কূটনীতি এবং সামরিক চুক্তির ভাষা সাধারণ খবরের কাগজের মতো সরল হয় না। এগুলো পাবলিক করা হয় না, বা করলেও অত্যন্ত দেরিতে সরকারিভাবে জানানো হয়। এর পেছনে কাজ করে ভূরাজনৈতিক কূটনীতির এক অত্যন্ত স্পর্শকাতর ব্যাকরণ। সামরিক চুক্তির ঘোষণা দেওয়ার আগে দুই দেশকেই পার হতে হয় অসংখ্য কৌশলগত ধাপ। শত্রুপক্ষকে অন্ধকারে রাখাটাই হলো সামরিক কূটনীতির সবচেয়ে বড় হাতিয়ার। হয়তো এই মুহূর্তে এটিকে অফিসিয়াল করা হচ্ছে না, হয়তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে দুই দেশের নেতারা হাসি মুখে ফাইটার জেটের মডেল হাতে নিয়ে ছবি তুলবেন না, কিন্তু পর্দার পেছনের আসল খবর হলো চুক্তি সম্পন্ন হয়ে গেছে, ডিল ডান। বিভিন্ন নির্ভরযোগ্য আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র এবং প্রতিরক্ষা বিষয়ক জার্নালগুলো ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ড্রাগনের এই মারণাস্ত্র যুক্ত হওয়ার বিষয়টি এখন কেবলই সময়ের ব্যাপার। তারেক রহমানের চলতি চীন সফরে এই চুক্তি অফিসিয়ালি হোক বা না হোক, লাল সবুজের আকাশে এই ফাইটার জেটগুলো ডানা মেলতে যাচ্ছে, এটাই আজ ধ্রুব সত্য। এই চুক্তির শেকড় খুঁজতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। হঠাৎ করেই কি এই 24টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? না, ভূরাজনীতিতে কোনো সিদ্ধান্তই রাতারাতি হয় না। সামরিক এবং কূটনৈতিক সূত্রগুলো বলছে এই চুক্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। যখন 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক আকাশে চরম অস্থিরতা, যখন ভারত সীমান্তে এবং সাইবার স্পেসে একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছিল, তখন ডক্টর ইউনূস অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের প্রতিরক্ষা দেয়ালকে নিশ্চিহ্ন করার একটি মাস্টার প্ল্যান তৈরি করেছিলেন। পশ্চিমা বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি তিনি চীনের সাথে এই অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার সমীকরণটি মিলিয়ে রেখেছিলেন। ডক্টর ইউনূস যে বোঝাপড়া বা প্রাথমিক ভিত্তি তৈরি করে দিয়েছিলেন, আজ প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে বসে সেই ছকেরই চূড়ান্ত বাস্তবায়ন ঘটাচ্ছেন। এটি হলো একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় নীতির ধারাবাহিকতার এক নিখুঁত উদাহরণ। সরকার বদলাতে পারে, কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্নে যে কোনো আপোষ নেই। এই চুক্তি তারই সবচেয়ে বড় প্রমাণ। যখন এই চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ঢাকার বাতাসে ভাসতে শুরু করে, তখন এদেশের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু ভারতীয় দালাল এবং ভারতপন্থী ব্লক চরম অস্বস্তিতে পড়ে যায়। তারা দিনের আলোতে বসে নানা রকম ষড়যন্ত্রের জাল বনে আর রাতের অন্ধকারে নিজেদের মধ্যে ফিসফিস করে। তারা বলাবলি করছে ভারতপন্থী ব্লকের তীব্র চাপ এবং দিল্লির কূটচালের কারণে হয়তো শেষ পর্যন্ত এই চুক্তি বাতিল হয়ে যেতে পারে। দিল্লি কোনোভাবেই ঢাকাকে চীনের যুদ্ধবিমান কিনতে দেবে না। তারা হয়তো ভাবছে ভারত কোনোভাবে ঢাকাকে ভয় দেখিয়ে বা ভেতরে থাকা দালালদের দিয়ে লবিং করিয়ে এই ড্রাগনের আক্রমণ ঠেকিয়ে দেবে। কিন্তু এই দালালরা আন্তর্জাতিক সামরিক চুক্তির ব্যাকরণ বোঝে না। তারা জানে না যে একটি রাষ্ট্র টু রাষ্ট্র সামরিক চুক্তি কোনো কাঁচাবাজারের কেনাকাটা নয়, যে টাকা দিলাম আর পছন্দ না হলে মাল ফেরত দিয়ে এলাম। এই চুক্তিটি এতদূর এগিয়েছে যে এখন আর এখান থেকে বিমান না নিয়ে খালি হাতে ফেরত আসা কোনোভাবেই সম্ভব নয়। একটি সামরিক চুক্তি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন সেখান থেকে ফিরে আসার কোনো পথ খোলা থাকে না। চুক্তি করে তা বাতিল করার পরিণতি কোনো সাধারণ ব্যাপার নয়। আসুন দেখি কেন এই চুক্তি থেকে বের হওয়া এখন আক্ষরিক অর্থেই অসম্ভব। প্রথমত, সার্বভৌম নিশ্চয়তার লঙ্ঘন। যে কোনো বড় সামরিক চুক্তির ক্ষেত্রে রাষ্ট্রকে সার্বভৌম গ্যারেন্টি বা নিশ্চয়তা দিতে হয়, অর্থাৎ রাষ্ট্র নিজে এই চুক্তির জামিনদার হয়। একবার সেই গ্যারেন্টি দেওয়ার পর যদি কোনো দেশ চুক্তি বাতিল করে, তবে আন্তর্জাতিক আইনি ফোরামে সেই দেশকে বিশাল অঙ্কের জরিমানা গুনতে হয়। বাংলাদেশ কোনোভাবেই নিজেদের অর্থনীতিকে এই অযৌক্তিক জরিমানার মুখে ফেলবে না। দ্বিতীয়ত, বেইজিংয়ের সাথে সম্পর্কের চিরস্থায়ী ফাটল। চীন কোনো সাধারণ দেশ নয়, তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি। আপনি তাদের সাথে মাসের পর মাস আলোচনা করে তাদের প্রযুক্তি হস্তান্তরের শর্ত বুঝে নিয়ে একেবারে শেষ মুহূর্তে এসে যদি বলেন যে ভারতের চাপে চুক্তি বাতিল করা হচ্ছে, তবে তা হবে চীনের গালে সরাসরি থুতু ছেটানোর শামিল। বেইজিং এই অপমান কখনোই হজম করবে না। এর সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোতে। পদ্মা সেতু রেল সংযোগ, কর্ণফুলী টানেল বা অন্যান্য মেগা প্রজেক্টে চীনের যে বিলিয়ন বিলিয়ন ডলারের ফান্ডিং আছে, তা মুহূর্তের মধ্যে আটকে যেতে পারে। বাংলাদেশ কখনোই ভারতের খুশির জন্য চীনের মতো একটি পরাশক্তিকে চরম শত্রুতে পরিণত করার আত্মঘাতী সিদ্ধান্ত নেবে না। তৃতীয়ত, সামরিক সাপ্লাই চেইন এবং প্রযুক্তিগত একীভূতকরণ। একটি যুদ্ধবিমান কেনার চুক্তির সাথে সাথে শুরু হয়ে যায় লজিস্টিক, পাইলটদের প্রশিক্ষণ এবং রাডার সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ। শোনা যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট ও কারিগরি বিশেষজ্ঞদের একটি দল হয়তো ইতিমধ্যেই এই জেট-এন্ড-সি চালানোর সিমুলেশন এবং ম্যানুয়াল নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এই পর্যায় থেকে একটি সামরিক প্রজেক্ট রিভার্স বা পেছনে ঘোরানো
কৌশলগতভাবে প্রায় অসম্ভব। চতুর্থত, বিশ্বমঞ্চে আস্থার চরম সংকট। যদি বাংলাদেশ আজ ভারতের চাপে এই চুক্তি বাতিল করে, তবে কাল বিশ্বের কোনো দেশই বাংলাদেশের সাথে কোনো প্রতিরক্ষা চুক্তি করতে চাইবে না। সবাই ভাববে এরা তো স্বাধীন নয়, এদের সিদ্ধান্ত তো দিল্লি থেকে আসে। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে হলে এই চুক্তি বাস্তবায়ন করা ছাড়া ঢাকার সামনে আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই J-10C বিমানটি তেমন কি আছে যার জন্য ঢাকা এত মরিয়া? এর উত্তর জানতে হলে আমাদের তাকাতে হবে ভারত ও পাকিস্তানের মধ্যকার আকাশযুদ্ধের ইতিহাসের দিকে। ভারতের আকাশে যখন ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমানগুলো জানা মেরেছিল, তখন ভারতীয় মিডিয়া এবং সাউথ ব্লক আনন্দে আত্মহারা হয়ে বলেছিল, আমাদের রাফালকে ঠেকানোর মতো ক্ষমতা এশিয়ার কারণেই। কিন্তু তাদের এই দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল খুব দ্রুতই। পাকিস্তান যখন চীনের কাছ থেকে এই J-10C বিমানগুলো তাদের বহরে যুক্ত করলো, তখন হিসাব সম্পূর্ণ পাল্টে গেল। সামরিক মহড়া এবং আকাশযুদ্ধের সিমুলেশনে দেখা গেল J-10Cর অত্যাধুনিক অ্যাক্টিভ রাডার এবং দূরপাল্লার মিসাইল PL-15 অনায়াসেই রাফালকে লক করে ভূপাতিত করতে সক্ষম। অর্থাৎ যে রাফাল নিয়ে ভারত পুরো দক্ষিণ এশিয়ায় দাদাগিরি করত, সেই রাফালের সাক্ষাৎ জমদূত হলো এই J-10C। আর আজ সেই একই জমদূত এসে নামতে যাচ্ছে কুর্মিটোলা এবং চট্টগ্রাম রানওয়েতে। এক একটি 700 কোটি টাকার এই বিমান আকাশে ওড়া মানে কেবল একটি যন্ত্রের ওড়া নয়, এটি হলো একটি স্বাধীন দেশের গগনবিদারী হুঙ্কার। আমাদের আকাশে চোখ তুলে তাকালে তোমার চোখ উপড়ে ফেলা হবে। যখন এই 24টি যুদ্ধবিমান কেনার খবর সামনে আসে, তখন একদল তথাকথিত সুশীল এবং ভারতীয় দালাল তাচ্ছিল্যের হাসি হাসেন। তারা বলেন, 24 পিস যুদ্ধবিমান দিয়ে কি হবে? ভারতের হ্যাঙ্গারে তো সুখোই, মিরাজ আর রাফাল মিলিয়ে 200-র ওপরে ফাইটার জেট আছে। ওদের 200-র সামনে আমাদের 24টা তো কিছুই না। এই দালালরা আসলে মাতৃভূমির প্রেম তো বোঝেই না, তারা সামরিক রণকৌশলও বোঝে না। প্রতিরক্ষা বা সামরিক ভারসাম্য কখনো শুধু সংখ্যার উপর নির্ভর করে না। একটি দেশের প্রতিরক্ষা নির্ধারিত হয় তার আয়তন এবং কৌশলগত অবস্থানের উপর। ভারতের আয়তন বিশাল। তাদের একদিকে পাকিস্তানের সাথে দীর্ঘ সীমান্ত, অন্যদিকে চীনের সাথে হিমালয়ের রক্তক্ষয়ী সীমান্ত। তাদের 200 ফাইটার জেট পুরো দেশে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয়। কিন্তু বাংলাদেশের আয়তন মাত্র 1,47,000 বর্গ কিলোমিটার। এই ছোট্ট কিন্তু অত্যন্ত ঘন এবং কৌশলগত আকাশ সীমাকে রক্ষা করার জন্য 200 যুদ্ধবিমানের কোনো প্রয়োজন নেই। অত্যাধুনিক প্রযুক্তির 24টি যুদ্ধবিমানই এখানে এক অভেদ্য মৃত্যুফাত তৈরি করার জন্য যথেষ্ট। সবচেয়ে ভয়ঙ্কর এবং ভারতের জন্য সবচেয়ে আতঙ্কজনক সত্যটি হলো আমাদের অবস্থান। আমরা কোথায় আছি? আমরা ভারতের পেটের ভেতরে বসে আছি। আমাদের মানচিত্রের ঠিক ওপরেই ভারতের সেই বিখ্যাত শিলিগুড়ি করিডোর, যা মাত্র 22 কিলোমিটার চওড়া। এই সরু গলাটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে আটকে রেখেছে। বাংলাদেশের লালমনিরহাট বা উত্তরের কোনো বিমান ঘাঁটি থেকে যদি একটি J-10C উড্ডয়ন করে, তবে চোখের পলক ফেলার আগেই এটি শিলিগুড়ি করিডোরের আকাশসীমায় পৌঁছে যাবে। আমাদের 24টি যুদ্ধবিমান দিয়ে ভারতের পুরো দেশ দখল করার কোনো প্রয়োজন নেই। আমাদের এই 24টি বিমান শুধু ওই 22 কিলোমিটারের করিডোরের ওপর নজরদারি চালালেই ভারতের পুরো পূর্বাঞ্চলীয় সামরিক ব্যবস্থা পঙ্গু হয়ে যাবে। আমাদের অবস্থানটাই আমাদের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র। আমরা ভারতের পেটের ভেতর বসে থাকা সেই টাইম বোমা, যার টাইমার এখন J-10Cর অত্যাধুনিক রাডারের সাথে যুক্ত হতে যাচ্ছে। এই 24টি J-10C কেনা শুধু একটি সামরিক চুক্তি নয়, এটি হলো ভারতীয় আধিপত্যবাদের মুখে থুতু ছিটিয়ে দেওয়া এক প্রকাশ্য কূটনৈতিক এবং সামরিক চ্যালেঞ্জ। গত কয়েক মাস ধরে ভারতের উগ্রবাদী নেতা শুভেন্দু অধিকারী এবং আসামের হেমন্ত বিশ্ব শর্মা গলা ফাটিয়ে হুঙ্কার দিচ্ছিলেন, বাংলাদেশ দখল করে নেব, রংপুর দখল করে নেব। তারা ভেবেছিলেন বাংলাদেশের মানুষ হয়তো তাদের এই ফাঁকা বুলিতে ভয় পেয়ে গুটিসুটি মেরে বসে থাকবে। তারা ভুলে গিয়েছিল এই জাতি 30 লাখ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব সীমান্তে মিয়ানমারের সামরিক জান্তা এবং আরাকান আর্মি নাফ নদীর কালো জলে অনবরত উস্কানি দিয়ে আসছিল, কখনো গুলি কখনো পুশিন। আজ বেইজিং এর রেড কার্পেটে বসে তারেক রহমান যেন সেই সব উস্কানিমূলক হুঙ্কারের মোক্ষম জবাবটি দিয়ে এলেন। মোদী সরকারের সাউথ ব্লক, পশ্চিমবঙ্গের শুভেন্দু আর মিয়ানমারের জান্তাকে আজ বাংলাদেশে স্পষ্ট জানিয়ে দিল, আমরা আর সেই পুরনো নতজানু এবং মেরুদণ্ডহীন বাংলাদেশ নেই। আমাদের আকাশে এখন আর কেবল মেঘ উড়ে বেড়ায় না, আমাদের আকাশে এখন ঘুরপাক খাচ্ছে ড্রাগনের আগুন আর মারণাস্ত্র। তোমরা যদি বর্ডারে পুশিন করো, যদি রংপুর দখলের স্বপ্ন দেখো, তবে মনে রেখো আমাদের ফাইটার জেটগুলো যখন শব্দের চেয়ে দ্রুত গতিতে তোমাদের আকাশসীমার কাছাকাছি গর্জে উঠবে, তখন তোমাদের রাডারের স্ক্রিনগুলো ভয়ে কাঁপতে শুরু করবে। আমাদের 24টা বিমান তোমাদের 200টা বিমানের অহংকারকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যারা ভাবছেন এই 24টি J-10Cতেই বাংলাদেশের সামরিক আধুনিকায়নের গল্প শেষ, তাদের জন্য ক্লাইম্যাক্সের আরো বড় চমক অপেক্ষা করছে। এটি তো কেবল শুরু। সামরিক বিশ্লেষকরা এবং প্রতিরক্ষা সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, চীনের এই J-10Cর পাশাপাশি পশ্চিমা বিশ্বের সাথেও ভারসাম্য রক্ষার জন্য বাংলাদেশ বিমান বাহিনীতে খুব শিগগিরই যুক্ত হতে যাচ্ছে ইউরোপের অন্যতম ভয়ঙ্কর মারণাস্ত্র ইতালির ইউরোফাইটার টাইফুন।
একদিকে চীনের জেট এনসি, অন্যদিকে ইউরোপের ইউরোফাইটার টাইফুন। এই দুই পরাশক্তির সর্বাধুনিক প্রযুক্তির সংমিশ্রণে বাংলাদেশ বিমান বাহিনী এমন এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হতে যাচ্ছে যা দক্ষিণ এশিয়ার আকাশে একছত্র আধিপত্য বিস্তার করবে। ঢাকা এখন আর কারো দয়ের উপর নির্ভরশীল নয়। আমরা অস্ত্র কিনছি আমাদের নিজেদের টাকায়, আমাদের দেশপ্রেমিক মানুষের ঘাম ঝরানো অর্থে, আমাদের নিজেদের আকাশ সুরক্ষিত করার জন্য। আমরা ভারতের পেছনের উঠোন নই, আমরা দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি। রাত শেষ হয়ে আসছে বেইজিংয়ে। চুক্তির কাগজে হয়তো এতক্ষণে অলিখিত বা লিখিত সিলমোহর পড়ে গেছে। ডক্টর ইউনূসের বুনে দেওয়া সেই কূটনৈতিক জালের ফসল আজ বীর দর্পে ঘরে তুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চুক্তিটি অফিসিয়াল হোক বা না হোক, ডিল ডান। কিন্তু 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে আজ এক অদ্ভুত গুমোট এবং শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। তাদের চোখে আজ ঘুম নেই। তাদের রাডারের স্ক্রিনে হয়তো এখনও কোনো জেট এনসি ধরা পড়েনি, কিন্তু তাদের মনস্তাত্ত্বিক রাডারে এক বিশাল ভূমিকম্প শুরু হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে দেশটিকে তারা এতদিন হাতের পুতুল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, যে দেশের রাজনীতিকে তারা নিজেদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করত, সেই দেশটি আজ তাদের পেটের ভেতর বসে এক ভয়ঙ্কর টাইম বোমা হয়ে গর্জে উঠেছে। একটি সামরিক এবং ভূ রাজনৈতিক থ্রিলার আজ তার চরম ক্লাইম্যাক্সে পৌঁছেছে। দাবার বোর্ডে বাংলাদেশ তার তুরুপের দাসটি চেলে দিয়েছে। ভারতপন্থী ব্লক হয়তো এখন তাদের এসি রুমে বসে অলিক স্বপ্নে বিভোর হয়ে আছে। তারা ভাবছে হয়তো শেষ মুহূর্তে কোনো ম্যাজিক হবে, কিন্তু ভূ রাজনীতিতে কোনো ম্যাজিক হয় না। এখানে হয় শুধু যুক্তি আর ক্ষমতার লড়াই। টিক 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 ঘড়ির কাঁটা এগোচ্ছে। খুব শীঘ্রই হয়তো এমন এক দিন আসবে যেদিন কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই গভীর রাতে বা ভোরের আলো ফোটার ঠিক আগে কুর্মিটোলা এবং চট্টগ্রামের রানওয়েতে শোনা যাবে জেট ইঞ্জিনের সেই কান ফাটানো গর্জন। রানওয়ের ফ্ল্যাশ লাইটগুলো জ্বলে উঠবে আর লাল সবুজের আকাশে প্রথমবারের মতো ডানা মেলবে ড্রাগনের সেই মারণাস্ত্র। সেই গর্জন যখন শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে বঙ্গোপসাগরের শেষ প্রান্ত পর্যন্ত প্রতিধ্বনিত হবে, তখন সাউথ ব্লক এবং তাদের এদেশীয় দালালরা বুঝতে পারবে বাংলাদেশকে ভয় দেখানোর দিন চিরতরে শেষ। সাসপেন্স এখন শুধু সময়ের কাটায়। এই যান্ত্রিক দানবগুলো এখন শুধু আকাশে ওড়ার অপেক্ষায়। আর সেই উড়ানের সাথে সাথেই রচিত হবে এক নতুন, স্বাধীন এবং পরাশক্তির চোখে চোখ রাখা বাংলাদেশের ইতিহাস।